হ্যাঁ, কয়েকজন লোক ফেরানোর চেষ্টা করেছে। এসব মবে অনেকে থাকে, পুলিশও পরে আমরা দেখলাম যে আপনার সাদেক কায়েমকে একদম গোপন ঘরে নিয়ে রেখেছে, কিন্তু মোটা দাগে দোষটা ছাত্র দলের উপরে এসছে। এবং এই ধরনের ঘটনা ছাত্র দল অতীতেও ছাত্রলীগের সাথে করতো, এখন ছাত্রলীগ নাই, ইসলামী ছাত্র শিবির তার সঙ্গে করেছে কিনা। তবে কেন হঠাৎ করে এই গুপ্ত রাজনীতি, আপনাদের দল বলি বা ইসলামী ছাত্র শিবির, যারা জামাতে ইসলামী ছাত্র সংগঠন, তারা গুপ্ত শুনলেই কারণ নিজের গায়ে নিচ্ছে, মানে গুপ্তটার মধ্যে তাদের অ্যালার্জি। গুপ্ত কথাটা জামাত না নিজের গায়ে নিচ্ছে না, শিবিরের গায়ে নিচ্ছে না। এখানে একটা কথা বলি যে ওই যে হত্যার যারা রাজাকার বা জামাতের হিসাবে যাদেরকে গ্রেফতার করেছিল, জেলখানা রেখেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা জামাত ফ্যামিলি, এই লোকগুলোকে তো মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ফেক অভিযোগ। সেই অভিযোগগুলো, এবং তারা সবাই জামাত পরিবারের সদস্য ছিল, কারণ তাদের বিরুদ্ধে তো শেখ হাসিনা মিথ্যা অভিযোগই আনছে। মিথ্যা অভিযোগ এনেছিল বলেই আজকে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে মুক্ত করে আনা প্রয়োজন ছিল। কারণ আমরা তখনও তো বলেছি যে এদেরকে মিথ্যা ভাবে মামলায় জড়ানো হচ্ছে, এটা তখন তারা বলেছে। এখানে একটু পজ দিবেন, একটু ছোট পজ দিতে হবে। এই যে আমরা যখন প্রতিবাদ করলাম যে আবরার ফাহাদের খুনিদেরকে কেন তোমরা বাঁচাচ্ছ, তাদের এই এই জায়গায় ভিডিও ফুটেজ আছে এবং তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে ছিল, তাদের পরিকল্পনা হিসেবে মেসেঞ্জার গ্রুপে তাদের কার্যক্রম দেখা গেছে। আবরার ফাহাদের ভাই স্বয়ং যখন প্রতিবাদ করেছে, তখন জামাতে ইসলামের আইনজীবীরা এই মামলা ছেড়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু সেই সময়ও জামাতে ইসলামের কর্মী, নেতাকর্মী, মির্জা গালিব সহ এই সাদিক কায়েম সবাই মিলে সংঘবদ্ধ হবে আজকে আপনি যেভাবে বলতেছেন না, এইটাই হক, নির্দোষ মানুষকে বাঁচাইতে হবে। কিন্তু যখন আমরা প্রমাণ সহ একটা একটা করে স্টেপ বাই স্টেপ দিয়েছি, একবারে প্রধান যে খুনের পরিকল্পনাকারী তার আইনজীবী পর্যন্ত জামাতে ইসলামের শিশির মনির ছিল। আমরা তাহলে দেখেন, এই আমরা যখন সুস্পষ্ট ভাবে ধরলাম, তখন কিন্তু তারা বাধ্য হয়ে এই মামলা থেকে পিছু হটেছে। দেখেন তারেক সাহেব, একটা কথা বলি, এটা আমি একটু অভিজ্ঞতা লোককে বলি। আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আমাদের বিএনপির এক নেতা, তার পরিবার গুলি করে 7 জনকে মারল। আমার থানা বিএনপির আহ্বায়ক আমার কাছে আসলো, আমি বললাম তোমরা গুলি করে প্রকাশ্যে মেরেছো, আমি তোমাদের কি করে বাঁচাবো? 7 মাসের মাথায় আব্দুল হামিদ তাদের পুরো মামলাটা আপোষ করে দিয়েছে। তারা এখনো আছে, আব্দুল হামিদের গ্রামে আছে। এখন এই সমস্ত জায়গায় সত্য এবং মিথ্যা কি যে হয় আমরা তো জানি। আমার গ্রামে এই জুলাই বিপ্লবের পরে ঢাকা হাইকোর্টের বারের একজন এপিপি এবং আরেকজন কিশোরগঞ্জ জেলা বারের এপিপি, তারা সরাসরি খুনের মামলার 1 এবং 2 নম্বর আসামি। হাইকোর্টে মনে হয় এপিপি হয় না, হাইকোর্টে মনে হয় জেনারেল এজি আছে। তাদেরকে বাদ দিয়ে 1 এবং 2 নম্বরকে বাদ দিয়ে আজকালকে মধ্যে চার্জশিট দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বলবো? 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, যাদের প্রকাশ্যে যাদের সাক্ষী আছে। এই জিনিসগুলো কি হয়? পরিস্থিতির কারণে অনেক সময় দোষীকে আমরা নির্দোষ বানাই, নির্দোষকে দোষী বানাই। এটা ক্ষমতার রাজনীতি হয়। আমি বলি না এটা গ্রহণযোগ্য, আমি বলি না আবরারকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে না, হোক। কিন্তু আজকে যারা তাদেরকে অপরাধী করার চেষ্টা করছে, জামাতের লোকদের চেষ্টা করা হচ্ছে, সেখানে জামাত তো জামিন নিয়েছে, জামাত তো বিচারকেও অস্বীকার করে নাই। বিচার হোক, সে তো তাদের দিন জামিনই দেওয়া হয়। আপনি এই মামলাটা সম্পর্কে একদমই জানেন না, আপনি একদমই জানেন না সেইভাবে বলতেছেন না, জানেন না। এটা হাইকোর্টের শুনানি স্টেপে ছিল, এটা হাইকোর্টের শুনানি পর্যায়ে ছিল, হাইকোর্টের শুনানি, জামিনের শুনানি না। এটা করেছে তারা তো আওয়ামী লীগ সরকারই করেছে, আওয়ামী লীগের ক্ষমতা ছিল বলে তো শুনানি পর্যায়ে ছিল। ম্যাডামের মামলার রায় তো আওয়ামী লীগ বাড়ায় দিছে। আমি বলছি, রায় দিয়েছিল
ম্যাডামের যে মামলা রায় দিয়েছিল সেই মামলাতে তো আমরা আওয়ামী আপনি লীগের আজকে লয়ার খুব খারাপ করছেন, আবরার ফাহাদের খুনিদেরকে আবার তাদের পক্ষে অ্যাডভোকেসি করছেন, এটা ভালো হচ্ছে না আসলে। না, আমি আপনি মামলাটা সম্পর্কে হয়তো বা জানেন না, এটা স্টেপ আমি বাই জানার স্টেপ পর- জাস্ট সারেন্ডার করেছে, ক্ষমা চেয়েছে, জামাতের আইনজীবীরা ক্ষমা চেয়েছে এই বিষয়ে, এই বিষয়ে ইনভলভ হওয়ার কারণে। এবং রানা প্লাজার রানা আছে না, রানা প্লাজার রানা, এই রানাকেও জামিন করিয়েছিল এই শিশির মনির, ঠিক আছে? পরে যখন আমরা ধরছি তখনও ক্ষমা চেয়েছে। না না এটা হলো জামাতের এটা এটা দিনে অপরাধ করে রাতে ক্ষমা চায়, বুঝছেন? শুধু জামাতের বলে না, যে কোনো অ্যাডভোকেট সাহেবরাই যে কোনো মামলার পক্ষেই করে। আমি অ্যাডভোকেট, কিন্তু আপনি তো অ্যাডভোকেট না, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। কোনো অ্যাডভোকেট মোরালিটি নিয়ে কথা বলবো না, তাদের পক্ষে সাফাই Okay, কামনা। okay, okay. ঠিক আছে, ঠিক আছে। অ্যাডভোকেটরা টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারে, আমরা দেখেছি, অতীত দেখেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে, এখন যে কথাটা আসলো যে গুপ্ত, আজকে জেনজি এই জেনারেশন তাদেরকে চিনবে, তারেক সাহেব তাদের লোকের চিনবে, জানবে, এটাই স্বাভাবিক। এখন আমার পক্ষে শাহবাগে গিয়ে বা চট্টগ্রামের রাস্তায় গিয়ে জানা সম্ভব না। আমাদের যখন বয়স ছিল তখন আমরা জানছি, আমরা দেখেছি, আমরা করেছি, কিন্তু এখন তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি মনে করি এই ঘটনাগুলো অনভিপ্রেত, ঘটনাগুলো ঘটা উচিত না, ঘটনাগুলো করা উচিত না। আপনি একটা গুপ্ত কাকে বলবেন? সাধারণত আমরা সরকারের কাছে দাবি করি যে অমুক লোকের পরিচয় পাচ্ছি না, আমরা যেমন বলি অজ্ঞাতনামা, আসামির নাম দেই, একজন আসামির নাম দেই, পাঁচজন, তার সঙ্গে আরো 25 জন অজ্ঞাতনামা, এটা যে কোনো মামলা দেওয়া হয়। এটাকে আমরা দেখা গেল যে জুলাই বিপ্লবের সময় বলা হয়েছে যে অনেকে গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত ছিল, অনেকে নিজেদের পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এটা একটা পপুলার শব্দ হিসাবে গুপ্ত সংগঠন দাঁড়িয়ে গেছে। সম্প্রতি গুপ্ত জিনিসটা কেন ভালনারেবল হয়ে গেল? ভালনারেবল হয়ে গেল এই জন্য যে আমাদের সবচেয়ে উচ্চ যিনি সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তিনি বগুড়া একটা জনসভায় প্রকাশ্যে বললেন যে আজকে গুপ্ত বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে, যারা 71 সনেও যাদের বাংলাদেশের বিরুদ্ধে লড়ার বা দাঁড়ানোর কথা ছিল, তার মানে গুপ্ত কারা প্রকাশ হয়ে গেল, গুপ্ত কারা বলতেছে প্রকাশ হয়ে গেল। স্বাভাবিকভাবে কেউ না কেউ প্রতিবাদ করবে, সবাই তো আমার মতো চুপ থাকবে না, সবাই তো, আমি যদি একটা কথা বলি তারেক সাহেবকে, যদি সত্য না হয়, অসত্য হয়, তারেক সাহেব তো একদম তেলে বুগড়ে জ্বলে উঠবে, খেপে উঠবে, আমাকে কেন বললেন এটা। আমি মানি এটি স্বাভাবিক, কারোর প্রতি মিথ্যা অপবাদ আনলে তারা অবশ্যই খেপে উঠবে, এটা অতি স্বাভাবিক। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোন একটি রাজনৈতিক দলকে গুপ্ত হিসাবে প্রকাশ্যে রাজনৈতিক সবাই বলে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো কোনো কিছু গুপ্ত থাকে না, গুপ্ত থাকার কথা নয়। উনি গুপ্তকে কি করে জানলেন যে গুপ্ত সে আবার 71-এ মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে লড়েছিল? তাহলে কেমন বিষয়টা হয়ে গেল না? তিনি বলছেন গুপ্তরা আবার মাথা চারা দিয়ে উঠছে, আবার বলছে এই গুপ্তরা 71 সনেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল। তার মানে উনি কি বাকি রাখলেন বলার? এইটার প্রতিবাদ যখন শিবিরের ছেলেরা করতে গেছে, জামাতের শিবির করতে গেছে, তখন রাজনৈতিক শক্তিগুলো সরকারি ক্ষমতার জোরে ঝাঁপায়া পড়ছে। আমরা গত 17 বছরে ঝাঁপায়া পড়া দেখি নাই। আমরা গত 17 বছরে, আমি তারেক রহমানকে বলি, মেজর হাফিজ যখন বিএনপির অফিস দখল করতে গিয়েছিল সংস্কারবাদী বিএনপির মহাসচিব হিসাবে, তখন কিন্তু আমরা কাউকে পাই নাই। তারেক সাহেব জানেন কি জানি না, সেদিন কিন্তু আমার মতো অধমকে সেখানে গিয়ে মেজর হাফিজ সাহেবের বিরুদ্ধে আঘাত হয়েছিল। কিন্তু আজকে কি পারবো মেজর হাফিজ সাহেবের বিরুদ্ধে কিছু বলতে? আজকে কি কথা বলতে পারবো মেজর হাফিজ সাহেব সেদিন বাংলাদেশের বিএনপির তারেক রহমান বা ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একদম মাঠে অবস্থান নিয়েছিল এবং বিএনপির অফিসটা দখল করতে গিয়েছিল? এই যে সময়ের প্রেক্ষাপট অনেক কিছু হয়। আজকে জনাব তারেক রহমান হয়তো পছন্দ করছেন না জামাতের রোল বা জামাত যা করছে, স্বাভাবিক। কিন্তু গতকালকে দেখেন কি সুন্দর কথা হয়েছে, কি সুন্দর আলোচনা হয় সংসদে।
জামাতের আমির কত সুন্দরভাবে বলেছেন, আমরা সরকারকে সব অর্থ সহযোগিতা করব, আমরা কমিটির নাম দিব, আলোচনার বিষয়বস্তু দিব, আলোচনা যা করবেন আমরা তাই মেনে নেব, এবং উনি কথা দিয়েছেন আমি কোনো প্রি কন্ডিশন দিব না, আমার দাবি মানতে বলবো না, তবে দাবিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। মাননীয় প্রধানমন্ত্রী একইভাবে বলেছেন আপনাদের যে কোনো বক্তব্যকে গ্রহণযোগ্য বক্তব্য ওনার কাছে হইলে উনি সেটা গ্রহণ করবেন। এই যে একটা আলোচনা, এই যেটা এটা হলে বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেত না। এই কথাগুলো যদি একদিন আগে আমরা বলতাম তাহলে তো চট্টগ্রামে এই ঘটনা ঘটতো না, তাহলে তো আজকে শাহবাগী ঘটনাগুলো ঘটতো না। তাহলে এই ধরনের বক্তব্য আমরা আশা করি। আমি কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি যেগুলো বলছেন যে সংসদ যেভাবে চলছে, এর আগে দেখেন নির্বাচন নিয়ে একটা খুব বড় সমালোচনা আছে, বলা হয় যে জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক তারা দুজনই সমঝোতার নির্বাচনে জিতে এসছে। এটা তাদের সঙ্গে যারা আন্দোলন করেছে একসময় তারাই বলে। গণ অধিকার পরিষদের সাবেক সেক্রেটারি রাশেদ গত পরশু আমার সাথে এই অভিযোগ করেছে। এখন অনেকে বলে এই সংসদটা সমঝোতায় চলছে, এখানে আসলে বিরোধী দল নামে বিরোধী দল যাই হচ্ছে সব আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে। আদতে কি তাই হচ্ছে? আপনার কি মনে হয়? যে যা বলুক, এটা দিয়ে তো আমার দেখা নাই, কে কি বলে সেটা দর, আমার যে দায়িত্ব আমি সেটা পালন করব, আমি যেটাকে ভালো মনে করব সেটা করব। মূল্যায়ন যার যার কাছে তার তার মতো করে মূল্যায়ন, সে যেভাবে মূল্যায়ন করবে সেভাবে মূল্যায়ন হবে। আমি সেটা বলছি না। আমি যদি বলি মিস্টার এক্স একটা আলোচনার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাহলে অল অ্যাক্সেস সকল নির্বাচিতরাই সমঝোতার মাধ্যমে নির্বাচিত হয়েছে, এটাই তো দাঁড়িয়ে যায়। আমি সেটা যাবো কেন? আমার বক্তব্য হয়েছে আমরা যারা সরকারের দায়িত্ব নিয়েছি তারা যদি আরো বেশি দায়িত্বশীল হই, তারা যদি কাউকে উস্কায় না দেয়, এই উস্কায় দিলে সংঘাত তৈরি হবে। একটা কথা বলি, এই সরকার 5 বছর থাকুক, এটা আমরা চাই। এর একটা দিন আগে যদি সরকার চলে যায় তাহলে নীতিগতভাবে নৈতিক বিজয় কার হবে? অবশ্যই বিরোধী দলের হবে। 5 বছরের একদিন আগেও যদি সরকারকে ক্ষমতা ছাড়তে হয় তাহলে নৈতিক পরাজয় হবে এই সরকারের, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজে আমরা 5 বছর পারলাম কি পারলাম না এরকম ফাইট করতে 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 সংগ্রাম করতে করতে গিয়ে যদি আমি 5 বছরের আগে যদি সরাইতে পারি, এটা আমার অ্যাচিভমেন্ট হবে। আর আমি তো জানি বিরোধী দলে আছে, আঘাত আমার আসবে, আমার উপর আঘাত আসবে, আমি সে আঘাত নিতে প্রস্তুত। আমি তো অতীতে 17 বছরে সেই কাপুরুষ নই, আমি তো 17 বছরে সে নপুংসক নই, আমি তো সেই 17 বছরের সেই শক্তি নই যে একটু শব্দ পেলেই আমি পালিয়ে চলে যাব। আমি তো সেই শক্তি নই যে বোরকা পরে হাইকোর্টে যাব। আমি ভুল করতে পারি, কিন্তু আমি 5 বছর লড়াই করার জন্য প্রস্তুত, আমি সংগ্রাম করার জন্য প্রস্তুত। আমার লক্ষ্য হলো আমি হয় এই সরকারকে 5 বছর থাকতে দিব, যদি সরকার আমার সঙ্গে সমঝোতা করে, এই যে তুমি বললা যে আলোচনার মাধ্যমে করে, তাহলে সরকার 5 বছর থাকুক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর যদি না করেন আমরা মরব। কয়টা লাশ ফালাবেন? কয়টা লাশ ফালাবেন? এখন তো ওই পুলিশ নাই গুলি করবে, ওই সেনাবাহিনী নাই গুলি করবে, কয়টা ফালা? আপনি নিজের দুর্বলতা বুঝেন। আমরা চাই এই সরকার 5 বছর থাকুক, আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে। কিছু লোক তো বলবেই আমরা সমঝোতার মাধ্যমে করছি। আই ফিল প্রাউড। আমি জামাত ইসলামের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমি অত্যন্ত গর্ব বোধ করি যে আমরা সংসদে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংসদ চালানোর চেষ্টা করছি, সরকারকে সহযোগিতা করছি। এইটা আমাদের গর্ব। আমরা মনে করি দেশ জাতি জনগণের স্বার্থে আমাদের এখন তাই করা উচিত। আমরা আমাদের অবস্থান তুলে ধরবো, দাবি তুলে ধরবো, তবে আমরা কোনো প্রকার অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা করবো না। সরকারকে বলবো দয়া করে উস্কায়া দিবেন না, দয়া করে আপনি এই সমস্ত গুপ্ত বলবেন, আবার গুপ্তের নামও বলে দিবেন, দয়া করে করবেন না, তাতে সংঘাত তৈরি হবে। আজকে শাহবাগে মবের শিকার হয়েছে যারা, তারা যে শিকার হতে পেরেছে আমি সে ধন্যবাদ জানাই। তারা যে মব সৃষ্টি করে নাই সেটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। প্রমাণ হলো যে তারা যুবারা যাই কিছু করুক বা যাদের নাম বললেন
তারা মবের শিকার হয়েছে, আজকে কিন্তু ইতিহাসের এস্টাবলিশড হয়ে গেল। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হলো তারা মবের শিকার হয়েছে। আমরা আগামীতে মবের শিকার হতে চাই, কোনো অবস্থাতে আমরা মব সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে শিবির জামাত ইসলাম মব সৃষ্টি করবে না। তবে এইভাবে বলেন না, সেই কয়েকদিন আগেও এরা মব সৃষ্টি করে একটা মহিলাকে হেনস্থা করলো, একটা ছাত্রী নেত্রীকে। আমরা এটা করি নাই, এখনো করবো না, আগামী বছরও করবো না। আমরা মবের শিকার হবো। এগুলো এইভাবে চোখের উপর মিথ্যা কথা বলছে। কথা দিচ্ছি, আপনি জামাত এইভাবে মিথ্যা ইসলাম বলতে পারেন না, এভাবে মিথ্যা বলতে জামাত পারেন না। ইসলাম এবং শিবির কোনো মব এভাবে করবে মিথ্যা, না, মবের এই শিকার হতে পারে। জুবায়ের মোসাদ্দেকের প্রশংসা করছেন না, প্রশংসা করছেন না, এই ছেলে দুটাই। আমি প্রশংসা করি হ্যাঁ, নাই। এই ছেলে দুটাই কয়েকদিন আগে একটা মহিলাকে কিভাবে হেনস্থা করলো, কেন? 7 মার্চের ভাষণ বাজানোর কারণে। কয়েকদিন আগে এই দাঁত লম্বা লম্বা ছেলেটা সে করেছে, ঠিক আছে? কয়েকদিন হয়েছে, বলেন। আপনি এত বলছেন, এত শর্ট স্মৃতি হলে হবে না, আপনাকে দুধ খেতে হবে, কলা খেতে হবে, গাজর খেতে হবে, ব্রেন শার্প করতে হবে। আমি ওই তেঁতুলও খাইতে হবে, বুঝছেন, টকও খাইতে হবে। খাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই ছেলেগুলো কিন্তু আজকে মব করতে পারে নাই। না, ওরা শাহবাগে ডাক দিচ্ছ, সবাই শাহবাগে আসেন, না, না, এই 6 করতেই মাস আগে ফান্দে পড়ে গেছে, বুঝছেন? 6 মাস আগে মব করতে প্রতিদিন মব করতে করতে ঘুঘু ফান্দে পড়ে গেছে আজকে। এক্স্যাক্টলি, আই এগ্রি দ্যাট। আমি সেটাই বলছি, আর মব তারা করবে না। তারা আজকে বুঝে গেছে যে তাদের আর মব করার প্রয়োজন নাই, মব করবে না, এবং আগামীতে তারা মবের শিকার হয়। আমি এটাই বলতে চাচ্ছি। 7 মাস আগে তারা মব করতে পেরেছিল, আজকে তারা মব করতে পারে নাই। আগামীতে শিবির মব করবে তার না। মানে আমরা বলতে পারি আজকে থেকে তাদের শিক্ষা হয়েছে, আজকে থেকে শিক্ষা হয়েছে, আর মব তারা করবে না। আমি কথা দিচ্ছি, শিক্ষা হয়েছে বলে মেনে নিচ্ছি। মব জামাতকে, বিএনপিকে বা শিবিরকে করতে দিব না, আমি বাধা দিব। আমি অবশ্যই রাস্তায় গিয়ে আমরা দেখেন, এরকম কি বলার সুযোগ আছে? এরকম কি বলার সুযোগ আছে যে আজকের মবটা ভালো বা গত দিনের মবটা খারাপ ছিল, বা তার আগের মবটা মানে হলো আধুনিক ছিল? কোনো দিনে মবকে আমরা সমর্থন করি নাই, কোনোদিনই না, কোনোদিনই না, করবো না। কিন্তু আমি মব অবশ্যই না, দিব না। আমি বলছি, আমি আমার দলকে, অবশ্যই সংগঠনকে মব করতে দিব না। প্রয়োজন পড়লে আমরা মবের শিকার হব, জীবন দিব, কিন্তু আমরা মব করতে দিব না কাউকে। ধন্যবাদ। ধন্যবাদ আক্তার ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে শুধু তারেকের কাছে একটা জিনিস জানতে চাই। তারেক রহমান জাতীয় সংসদে, আপনারা সংসদে অনেক কিছু বলেন, গতকালকে আমরা গত কয়েকদিন ধরে দেখছি, মানে আপনি যাদের সাথে আগে শেখ হাসিনা বিরোধী লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, আপনার সহযোদ্ধারা, বন্ধুরা, আমি যদি নাম ধরে বলি, সরি, যে পার্লামেন্টে যারা আছেন, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, তারা তো ইলেকশনের আগে আমরা একেবারে কিছুই চাই না, আমাদের গাড়ি লাগবে না, আমাদের বেতন লাগবে না, এরকম আমাদের আমির অনেক কিছু বলেছে। কিন্তু এখন দেখেন, গত ইউনূস সরকারের সময় সমন্বয়ক যারা, ম্যাক্সিমাম সমন্বয়ক বিয়ে করে ফেলেছে, মানে তাদের নারীর প্রয়োজনীয়তা আছে সবার জীবনেই, সেইটা তাদের হয়েছে এমপি হওয়ার আগে। তারপর তারা এখন অফিস একটু বলি শুনেন, না একটু বাংলাদেশের এই কথা না, এখন আবার গাড়ি চেয়েছে, গাড়ি আবার ঘুরায় যাচ্ছে যে আমরা ট্যাক্স ফি চাই না, অন্যভাবে দেন। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনতে যাচ্ছি। না, আপনার হলো বিয়ে না করলে মাথা উত্তেজিত থাকে বেশি, বুঝছেন? আপনার হলো কলকাতার চন্দ্রিল ভট্টাচার্যের একটা গান আছে, প্রধানমন্ত্রী প্লিজ একটা বিয়ে করে দেন, ঠিক আছে? একটা গান আছে, বিয়ে না করলে মানুষের সাইকোলজিক্যালি টেম্পার হাই থাকে। তো এরা বিয়ে করছে, এটা আমরা জাতির জন্য সুক্রিয়া, যে এদের মাথা এখন একটু ঠান্ডা হবে আস্তে আস্তে। হাসনাত কি বিয়ে করছে আমি জানি না, এদেরও বিয়ে দিলে মাথা ঠান্ডা হবে যদি বিয়ে না করে থাকে, ঠিক আছে? বিয়ে না করার কারণে মনে হয় আপনার হলো তার মস্তিষ্ক এভাবে উত্তেজিত থাকে। তাকে দ্রুত বিয়ে দিলে দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। তাকে গাড়ি না, তাকে একটা নারী দেওয়া প্রয়োজন খুব দ্রুত। আর গাড়ির বিষয়ে বলি যে সে মিসগাইড করতেছে সোসাইটিকে, জাতিকে মিসগাইড করতেছে। সংসদ বা সরকার গাড়ি কিনে দিত না, সরকার শুধু বলতো তুমি গাড়ি কেনো বা ট্যাক্সটা দিতে হবে না, এটা ছিল ফ্যাসিলিটি। কিন্তু সবাই মিলে একমতে আসছে যে ট্যাক্স ফ্রিটা নেবে না,
কিন্তু আপনার হলো সে বলতেছে যে ট্যাক্স ফ্রি না, সে বলতেছে গাড়িটাই একবারে লাগবে। সে যে গাড়িটা নিজে কিন্তু সংসদ সদস্যরা ট্যাক্সটা দিত না, সে বলতেছে না এদের গাড়িটা সরকারকে দিতে হবে। তো এইটা হলো বিষয় আর কি। তার সে তথ্য দিয়ে মিসগাইড করতেছে সোসাইটিকে। আর একটা গুরুত্বপূর্ণ খবর, যেই ছেলেপেলেগুলোর নাম বললেন আজকে তাদের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী যারা বর্তমান কমিটি, যে কমিটিটা বিলুপ্ত করেছে, তারা কিভাবে হ্যাঁ ভোট এবং না ভোটের ক্যাম্পেইনের ফান্ড চুরি করেছে একবারে প্রমাণ সহ একটা একটা করে দেখিয়ে দিয়েছে এই সুন্দর সুন্দর ছেলে ছেলে। তারপরে হ্যাঁ, এবং আজকে কিন্তু সেই ইঙ্গিতটা দিছে যে এই সেম ঘটনাটা ফেনী নোয়াখালী বন্যার সময় একই ঘটনা ঘটেছে একইভাবে। সুতরাং যাদেরকে আপনারা দেখছেন যে সাদা মানুষগুলোর পাশে বসে আছে, সাদা মানুষ, আমি সাথে সাদা শকুন না বলে সাদা মানুষ বলতেছি, একটা আপডেট করি নিজেকে, সাদা মানুষগুলোর পাশে বসে আছে, তো তাদের ক্যারেক্টার অল্প সময়ে এতটা ভালো না। হ্যাঁ, বাংলাদেশ এরা হলো এদের অল্প সময় যেটুকুতে সুযোগ পেয়েছিল, এই সুযোগটুকু আজকে জানে আলম অপু নামে একটা ছেলে আছে না, ওই যে গ্রেপ্তার হয়েছিল গুলশানের ঘটনায়, হ্যাঁ সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তার বউয়ের কাছ থেকে আসিফ মাহমুদের পক্ষে স্টেটমেন্ট নেওয়ার জন্য তাকে দিনের পরে দিন একটা নির্দিষ্ট বাড়িতে আটকে রাখা হয়েছিল। আসিফ মাহমুদ সরকারের ক্ষমতা ব্যবহার করে আটকে রেখেছিল। হ্যাঁ, মানে এই সবগুলো না, এই আলাদা কিছু না, বুঝছেন? আল্লাহ তাদেরকে একটু সম্মান দিয়েছিল, এই সম্মানটাকে না এরা এরা কাজে না লাগিয়ে জাস্ট এরা মিস ইউজ করেছে। মিস ইউজ, ওয়েস্টিন হোটেলে থেকেছে একজনকে নিয়ে, বিয়ে করেছে আর একজনকে নিয়ে, সে আবার আর এক ছাত্রলীগ নেতার বউ। ছাত্রলীগকে দেশ ছাড়া করে ক্ষান্ত হয়নি, ছাত্রলীগের বউ এরা চুরি করে ফেলেছে জায়গায় জায়গায় জায়গায়, যেখানে একটু সুন্দর বউ পেয়েছে লুটপাট করে নিয়েছে, গার্লফ্রেন্ড কারো বাকি রাখেনি। তো এই হলো অবস্থা বর্তমান রাজনীতির। তো তাদের নৈতিকতা আদর্শ নিয়ে বলেন না, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, তারপরে তাদেরকে গিয়ে উঠায় নিয়ে আসলো কে, এই যে হান্নান মাসুদ, হ্যাঁ, দেড় ব্যাটারি। তো চাঁদাবাজি ধরে নিয়ে আসছে না, সেই ছেলেটা আবার চাঁদাবাজি করছে না, আবার চাঁদাবাজি করার জন্য গ্রেপ্তার হয়েছে না, আবার গ্রেপ্তার হয়েছে। তো তাহলে তাহলে এত চকচকে চেহারা কই থেকে আসে, তাই না? এত চকচকে আপনার হলো অ্যাক্টিভিস্টরা কি জানেন? অ্যাক্টিভিজম হলো ক্ষুধা, অ্যাক্টিভিজম হলো দারিদ্র, অ্যাক্টিভিজম হলো একই কাপড় বারবার পরতে পরতে গলার জামার কলার ছিঁড়ে যাওয়া। এগুলো অ্যাক্টিভিস্টরা ক্ষুধা দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে পুরো জীবনটা হতাশায় ভোগে। এদের মধ্যে সেই অ্যাক্টিভিজমের কিছুই নাই, কিছুই নাই। এই যেইটুকু সুযোগ আল্লাহ দিছিল সেই সময়টাতে আমেরিকার সঙ্গে চুক্তি করতে এরা সমর্থন দিয়েছে, দেয়নি? এদের হাতে তো ক্ষমতা ছিল, এরাই তো দিল। তাদের দেশের কি লাভ হয়েছে? দেশের ক্ষতি হয়েছে। এবং দুঃখজনক যে ওই সময় বিএনপি জামাত তারা এই বিষয়ে প্রতিবাদ করেনি, এবং চুক্তি হয়ে যাওয়ার পরে ইউনূস চলে যাওয়ার পরে আবার কথা বলে যে না আমরা সমর্থন দেইনি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে সেই সময় দেশের নাগরিকদেরকে কনভিন্স করার জন্য এবং শক্তি ও বরত্ব দেখার জন্য জামাত ইসলাম একটা হাইপ তুলেছিল যে আমেরিকা তাদের সঙ্গে আছে, আমেরিকার সঙ্গে আছে, সুন্দর একটা হাইপ তুলেছিল। এ জায়গাতে বিএনপিও তো প্রতিবাদ করেনি, বিএনপিও তো এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেনি। বাট বাস্তবতা কি? বাস্তবতা হলো আমরা ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? আমি শুধু ক্ষতিগ্রস্ত হয়ে শেষ না, এই চুক্তি যদি আমরা সমাপ্ত না করতে পারি, এই চুক্তি যদি টার্মিনেট করতে না পারি, তাহলে আমার সন্তান ক্ষতিগ্রস্ত, তারপরে তার সন্তান ক্ষতিগ্রস্ত। এইভাবে আমাদেরকে গোলামীর চুক্তিতে বেঁধে দেওয়া হয়েছে। বাংলাদেশের নাগরিকরা ওই পর্যায়ে মানে তাদের ওই বুদ্ধি বিলোপ পেয়েছিল যে ডক্টর ইউনূস বন্ধ দিতে চেয়েছিল, বন্ধ দিয়ে দিতে বলছে দেও 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 ভালো। তাহলে দেখেন একটা দেশের বন্দর যদি যায়, রেল স্টেশন যদি যায়, এয়ারপোর্ট যদি বিদেশিদের হাতে যায়, তাহলে সেবা খাত থাকলো কোন জায়গায়? তার মানে আমরা হলো ওই জমিদারের জাত, যে জমিদার বিদেশিদেরকে দিয়ে আইসে আমরা এখানে মানে চাকরি করাবো, চাকর, যে বিদেশিরা আমাদের চাকর, আমরা হলো জমিদার, ঠিক আছে? আমরা বিদেশিদের এখানে খাটায় সার্ভিস নেবো। কেন? আমাদের দেশের মানুষরা দুর্নীতি করে, এই জন্য আমাদের পুরা সেবা খাত সব বিদেশিরা। একটা ট্রাক ড্রাইভারকে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি কেন বন্ধ দেওয়ার বিরোধিতা করেন? জানেন আমার 2 ঘন্টা লাগে এই ট্রাক এই বন্ধ থেকে বের হইতে, এখন কি করতে হবে? বলছে বন্দর বিদেশি দিতে হবে। আমি বললাম একটা কাজ করো, সারা বাংলাদেশে সব যত দুর্ঘটনা ঘটে
সবগুলো দুর্ঘটনার মধ্যে ট্রাকের দুর্ঘটনা 1 নম্বরে আছে। কেন এই ঘটনায়? তোমরা লেখাপড়া একটু কম করছো, প্রশিক্ষণ ঠিক মতো হয়নি, অথবা একটু টান দাও মাঝে মাঝে, সেই কারণে মাথা ঠিক থাকে না, সবকিছু মিলে তোমরা যাই লাগাই দাও এক জায়গায়। একটা কাজ করো, সমস্ত ট্রাক ড্রাইভারের চাকরি খেয়ে দিয়ে বিদেশ থেকে সব নিয়ে আসি শিক্ষিত। তখন আমার এই বাপ মা তুলে গালি দেওয়া শুরু করছে। মানে ওর নিজের রুজি নিয়ে যখন প্রশ্ন তুলছি যে এটাও বিদেশিদেরকে দেওয়া হোক, তখন ও বুঝতে পারছে হায় হায় সর্বনাশ। তো এইভাবে দেখেন, আমরা যদি এই বন্দর বিষয়টা দিয়ে দিতাম আমেরিকাকে, এখানে যদি মায়ানমারে করে দিতাম বার্মা অ্যাক্ট অনুযায়ী, তাহলে আমাদেরকে বলা হতো দক্ষিণ এশিয়ার কুলাঙ্গা জাতি, যে ওদের কারণে আমেরিকা এখানে ঢুকেছে এবং তারপরে থেকে এখানে বড় বড় অস্ত্র ব্যবহার হয়েছে, অস্ত্রের ঝনঝনানি, এবং পুরো দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে গেছে। দক্ষিণ এশিয়াতে কখনোই আমেরিকা জায়গা করতে পারেনি। ভারতের সাথে আমেরিকা এত সম্পর্ক, কিন্তু ভারত ওই স্পেসটা দেয়নি। এখানে আরো অন্যান্য দেশ আছে, কখনোই আমেরিকাকে জায়গা দেয়নি বলে আজকে দক্ষিণ এশিয়া ভালো আছে। আজকে মধ্যপ্রাচ্য ভালো নাই কেন? কারণ ওরা ঘরের ভিতরে আমেরিকাকে ঢুকাইছে, মানে ঘাঁটি বানাইছে। এখন ঘাঁটিতেও একটা বোমা পড়ে, পাশাপাশি ওই দুবাই একটা বিল্ডিং এ বোমা পড়ে। দুবাই অর্থনৈতিকভাবে টিকে আছে কেন? কারণ দুবাইয়ে ব্যবসা বাণিজ্য সার্টেইন ছিল, নিশ্চিত যে এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, এখানে কোনো অপরাধ ঘটে না, এরকম। আজকে সেই দুবাইকে বিভিন্ন আঘাত আক্রমণের দ্বারা অনিশ্চিত বানাই ফেলছে। এখন এই দুবাইকে আগের মতো দুবাই থাকবে? আগের মতো বিনিয়োগ আসবে? জাস্ট কেন? ওইখানে আমেরিকার ঘাঁটি আছে একটা, সুতরাং এটা সার্টেইন নাই। সৌদি আরব বিনিয়োগের জন্য সার্টেইন নাই, বাহরাইন, কাতার, কুয়েত সার্টেইন নাই। তারা যে অর্থনৈতিক উর্বরতা পাচ্ছিল, ওই অর্থনৈতিক উর্বরতা পাবে না কেন? শুধুমাত্র আমেরিকার এই ইস্টাবলিশমেন্টের কারণে। তো যে সকল রাজনৈতিক প্রক্রিয়া এই আমেরিকার সাথে এই বাজে চুক্তি করার জন্য আমাদেরকে এখানে সমর্থন দিচ্ছে, তাদের উপর লানত। যারাই সমর্থন দিচ্ছে তাদের উপরই লানত, এবং তারা বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে এনেছে। এবং আমি দ্রুত দাবি জানাই যে সকল রাজনৈতিক প্রক্রিয়া মিলে এই চুক্তির বিষয়টা সুরাহা করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি দুইটা কথা বলতে চাই, এখানে দুইটা কথা বলতে চাই হিসাবে কথার বক্তব্য দেন। আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি হলো আইল্যান্ডে, এখনো বিশাল বড় ঘাঁটি, সারা ইন্দো প্যাসিফিকে এত বড় ঘাঁটি নাই। সেকেন্ড ঘাঁটি আছে ফিলিপাইনে, তারপরে তার ঘাঁটি আছে দিয়েগো মার্সিয়াতে, তারপরে ওখানে একটা ইসরায়েল নাই তো? ওখানে একটা ইসরায়েল বানাতে পারেন তো? আরেক পয়েন্টে চলে গেলেন। আমি সেই ঘাঁটির কথা বলছি। তাদের ঘাঁটি আছে দক্ষিণ জাপান, তাদের ঘাঁটি আছে তাইওয়ানে, তাদের ঘাঁটি আছে কোরিয়াতে। এখন কষ্টটা হয়েছে আমি বন্ধুত্ব করব কার সঙ্গে? আমি এটা সেলফিশরা বন্ধুত্ব করে বড় লোকের সঙ্গে, তার চেয়ে যে বড় শিক্ষিত যে বেশি। ওই যে আপনার হলো একজন সংসদ সদস্যের কথা বলি, সে রেপ করেছে এক গৃহকর্মীরে। এখন সেই গৃহকর্মী আপনার হলো মামলা করে দিয়েছে, এমপির সাথে বিয়ে হয়ে গেছে, আর গৃহকর্মীর মনে কোনো ক্ষোভ নাই, সে হ্যাপি। আচ্ছা, ওই গৃহকর্মীকে যদি ওই এমপির কাজের লোক যদি রেপ করতো, তখনও কি তার সঙ্গে বিয়ে দিলে সে খুশি হতো? অবশ্যই না। কাজে আমি যে কথা বলছি, আমি ঘাটির ব্যাপার বলছি। দ্বিতীয়ত, হাসনাত আব্দুল্লাহ গাড়ি চেয়ে আত্মহত্যা করেছে, আমি সেটাকে কখনোই মেনে নেব না। হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারী হোক, বিপ্লবকারী হোক, যাই কিছু হোক, তার যত কৃতিত্ব ছিল এই সংসদে তার গাড়ির জাস্টিফিকেশনে বক্তব্য দিয়ে। এটা একটা চাওয়ার কারণ আছে, শুনবেন কি? না কারণ আছে, আমি বলি একটু কারণটা বলি, জাস্ট যুক্ত করে। এটার কারণ হলো তারা তাদের দারিদ্রতা দেখাচ্ছে, তারা না খেয়ে আছে, তারা চলতে পারছে না। এইটা তাদের যে অবিরাম লুটপাট ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেই লুটপাটকে আড়াল করার জন্য তারা দেখাচ্ছে তাদের একটা গাড়ি নাই, অথবা সে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই গাড়ির কথা বলে তার যে ডোনার গোষ্ঠী আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, তোমরা আমাকে গাড়ি দাও না কেন, তাড়াতাড়ি গাড়ি দাও, সংসদে এসে আমাকে বলতে হচ্ছে। সেটা আভ্যন্তরীণ কারণ হতে পারে, তবে আমার সাদা চোখে যেটা মনে হয় সেটা হচ্ছে ও আত্মহত্যা করেছে। এটা জাতি কোনোদিন মেনে নেবে না, এবং তারকে যে সমর্থন করেছে তারাও মনে হয় তারা বিবেক আছে একদিন ধ্বংসিত হবে। এটা কাজটা ঠিক হয় নাই, এই কাজটা আনা, এই সংসদের এই কথাটা আনা উচিত হয় নাই। কারণ এমপিদেরকে এটা এক্সাম্পল সেট করা দরকার ছিল। আমি 2 বার এমপি ছিলাম, কাজে গাড়ি বাড়ির ব্যাপারে তো বেতন টেতন ভাতা টাতার ব্যাপারে আরেকটা বিষয়ে ফাঁকি আছে। প্রত্যেকটা সংসদ সদস্য নিজ এলাকায় অফিস নেওয়ার জন্য, অফিস মেইনটেনেন্সের জন্য 15,000 টাকা ভাতা পায় অফিসের জন্য।
তার মানে তার অফিসের জন্য একটা বরাদ্দ আছে। তাহলে অফিসের বরাদ্দ থাকা সত্ত্বেও সে বলতেছে জেলা প্রশাসক অফিসে তার আরেকটা অফিস লাগবে, তার জন্য আলাদাভাবে ভাড়া দিচ্ছে গভর্নমেন্ট। এই কথা, এই কাজগুলো অন্যায়। এই টাকা দেখেন, তাই না? আপনি সংসদ সদস্য ছিলেন, অফিসের জন্য বরাদ্দ আছে না? আমি 2 টার্মে টাকাগুলো নিয়েছি এবং 2 টার্মে একটি টাকাও তো আমার ঘরে আসে নাই। আমি আমার দলের জন্য, অফিসের জন্য ব্যয় করেছি। আমার দলের সভাপতি অফিসের জন্য বরাদ্দ আছে না? অফিসের জন্য বরাদ্দ আছে না একটা? তাহলে সে কেন বললো যে সে বললো ইউএনও টিএনও সবার অফিস আছে, আমাদের কোনো অফিস নাই? তাকে তো অফিসের জন্য বরাদ্দ দিচ্ছে না। আমি তারেক আইটাজি বলি, মানে বলতে আজকে কষ্ট হয়। আমরা ঢাকায় থাকি, অনেক এমপি ঢাকায় থাকে, বাসা বাড়িঘর ঢাকায়, কিন্তু প্রতিটি সেশনে তারা তাদের পঞ্চগড় থেকে আসছে, বরিশাল থেকে আসছে, ওই বিভিন্ন জায়গা থেকে আসছে বলে টিএডিএ ক্লেম করে। টিএডিএ নাই? হ্যাঁ, আমাদের চরিত্র যে কত খারাপ, অথচ আসি ঢাকায় আমরা, কিন্তু যতবারই সেশন এখান থেকে যদি পঞ্চগড় হয়, চট্টগ্রাম হয়, তাহলে যদি 300 কিলোমিটার হয়, 10 টাকা করে প্রতি কিলোমিটার কত হচ্ছে? এবং সবচেয়ে মজা হচ্ছে আমরা যখন সংসদে পার্লামেন্টে অংশ, তার মানে সে একদিন পার্লামেন্টে অংশ নিলে শুধুমাত্র গাড়ি ভাড়া বাবদ 6000 টাকা পাবে সে পঞ্চগড়ের হিসাবে। প্লাস আমি এখানে ডিএ পাচ্ছি, আমার অনেক কিছু পাচ্ছি, আবার বেতনও পাচ্ছি। এগুলা কথা বলতে চাই না, এগুলা নিয়ে আমরা 10 বছর 15 বছরের কথা বলেছি, এগুলা নেই। আমরা দুজনে অর্থ ছিলাম, মতিয়া চৌধুরী আর আমি, বুঝছেন? আমি নিজেকে কৃতিত্ব চাচ্ছি না, নেই বিনয়ের সঙ্গে বলছি নেই, কিন্তু আমরা এগুলা নিয়ে কথা হয়েছে, অনেক কথা হয়েছে। দেশমতা খালেদা জিয়া বেতন নিতেন না, পার্লামেন্টে বেতন নিতেন না, উনি শুধু প্রধানমন্ত্রী বেতন নিতেন না, উনি বাসায় থাকতেন, খাইতেন, যেহেতু আলাদা আছেন সেটাই। আমার কষ্ট হয়েছে, আমরা কেন পারলাম না একটা 5 বছরে এইবারে এমপি গুলো এই লুবের বাইরে উঠতে? এটা জাতির জন্য কত বড় হতাশার কথা, কত বড় দুর্ভাগ্যের কথা। তোমাদের যদি 5টা বছর নিজের কামায় রোজগার না থাকে, তাহলে শালাপুত তোমাদের কে বলছে এমপি হইতে? শালার পুত্র তো কে বলছে এমপি হইতে? তোরা কেউ জনগণের সামনে গিয়ে বলো যে আমরা জনদরদি, আমাদের জন্য এই করবো সেই করবো। আমি সরি, আসলে কি জনগণকে খাওয়াইতে আসছে না নিজে খাইতে আসছে? না, সে তো বললাম। তাহলে আমরা এরকম একটা লোক পাইলাম না, দুর্ভাগ্যজনক। হয়তো আমাকে বলবে যে ভাই আমরা একটা এমন দলের লোক। এটা কেন হয়েছে জানেন? যাদের শুনেন, রাজনীতির মাঠে যাদের ওই সক্ষমতা এবং সামর্থ্য আছে, সেই ধরনের মানুষের মাঝে কম্পিটিশন হয়ে জনগণের চাহিত একজন ব্যক্তি বের হয়ে আসে। কিন্তু যখন আপনি বড় একটা রাজনৈতিক গোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখবেন, তখন এরকম পুষ্টিহীনরা উঠে আসবে। না, এখন আপনি যে কথাগুলো বলছেন, কিন্তু সেই পুষ্টিহীনতার জন্য তো পুরো সিস্টেম দায়ী। আমরা যারা এমপি ইলেকশনে দাঁড়াই যাই, তাদেরকে তো বুঝতে হবে। আমি বলছি, আমি পারি বা না পারি, আমরা তো নিন্দা জানাইতে পারি তারেক সাহেব, এই কার্যক্রমের প্রতি নিন্দা জানাইতে পারি তো অবশ্যই। তাহলে আমরা এটাই জানাই। তবে আপনার প্রতি আজকে আমি প্রত্যেকটা সাথে আবেদন করি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে দেশের মানুষ অনেক সম্মান করে ভালোবাসে, আপনি জামাতের সাথে থাকেন না। আবার আপনাকে আবেদন জানাইলাম, আমি আপনি আরো বিবেচনা করেন, ঠিক আছে? দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমি এই 400 পৃষ্ঠার একটা বই আপাতত লিখেছি, আরো বই লিখতেছি, আগামী বাংলাদেশ। আমি তোমার অ্যাড্রেসটাকে আমি পাঠিয়ে দেবো, যদি সুযোগ পাও, যদি ইচ্ছা হয় পড়ো। আমি ঠিক আছে, পড়বো। এখানে কিভাবে দুর্নীতির বাইরে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়, আমি এটা নিয়ে আজকে আমি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করেছি। ওনার বাসায় গিয়ে আমরা কথা বলেছি, লাইনে বলেছি। আমরা মুখে যা বলি এটা কাজে রেকর্ডে রেখে গেলাম। আমি সেদিনও তোমাকে বলেছিলাম ভাই, আপনাকে বলেছিলাম, কাজে আমরা জানি আমাদের কি করতে হবে, আমরা জানি, কিন্তু আমরা পারি নাই ওই বাজারের মূলা গাজর হইতে, মূল্যায়ন খুঁজতে গেছে, আমাকে মূল্যায়ন করা হলো না। অর্থাৎ বাজারের মূলা গাজর হইতে গেছি আমরা মূলা গাজর হইতে চাই নাই। এই জন্য আমরা নিজের অবস্থান ঠিক করতে পারি, কোথায় ভালো কোথায় মন্দ সেটা নিজে ডিসাইড করতে পারি। যেখানে নিজেকে ভালো মনে করি সেখানে যাই, যেটাকে ভালো কাজ মনে করি সেটাকে যাই। মানুষে ভালো বললো না মন্দ বললো সেটা বড় বিবেচ্য বিষয় নয়। নিজের বিবেক কি বলেছে, নিজের ঈমান কি বলেছে, নিজের বিশ্বাস কি বলেছে, আমি সেটা করার চেষ্টা করি ভাই। আমি অতীত, তুমি তারেক সাহেবকে জিজ্ঞাসা করে দেখো, তোমার তো ক্লোজ লোক, এখন বগুড়ার লোক, প্লাস
তুমি খুব গুড বুকে আসো ওনার মানে কথাবার্তা হয়, বলো যে আমি আমার প্রয়োজনে বিএনপি, আমার বেশি কথা বলার সুযোগ হয় না। বিএনপির কোন প্রয়োজনে আমি ছিলাম না এই গত ডিসেম্বরের আগ পর্যন্ত, একটা উদাহরণ দেখাইতে পারে আমি তোমাদের শাস্তি মাথা পেতে মেনে নেব। তো আমি যেখানে আছি, আপনি একটা কথা বলছেন না, আপনি অনেকগুলো উদাহরণ দিচ্ছেন না, দেখেন সুখে আছি। আপনি হ্যাঁ। একটু বলি, আপনি একটা